আলাইকুম জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। বিষয়বস্তু হচ্ছে কোষ ও এর গঠন। আজকে বিশেষ করে এই চ্যাপ্টারটি অনেক লেন্দি, এই কারণে আমরা ডিএনএ ও আরএনএ এই সম্পর্কে এবং কোডন সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। তো প্রথমে আমি ডিএনএ এর যে অবস্থান এই সম্পর্কে কিছু বলি। আমরা তো সকলে জানি কোষের মাঝে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ এবং ডিএনএ এর ভিতরে থাকে হচ্ছে জিন। জিন বৈশিষ্ট্য নির্ধারণ করে বা নির্ণয় করে। এই জিন যে বৈশিষ্ট্য নির্ধারণ করে, এই জিন আসলে প্রোটিনের সহায়তায়, প্রোটিনের মাধ্যমে বৈশিষ্ট্যকে প্রকাশ করে থাকে। তো ডিএনএ এবং আরএনএ এবং কোডন সম্পর্কে বেশ কিছু প্রশ্ন, বিশেষ করে জ্ঞানমূলক বা বন্ধুগণমূলক, আমি প্রথমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু প্রশ্ন আমি লিখেছি। আমি প্রথমে প্রশ্নগুলো একটু পড়িয়ে শোনাই। প্রথম 1 নম্বরে আমি দিয়েছি ট্রান্সক্রিপশন কি। 2 নম্বরে আমি দিয়েছি ট্রান্সলেশন কাকে বলে। ডিএনএ রেপ্লিকেশন বলতে কি বুঝো, 3 নম্বর। 4 নম্বর সেন্ট্রাল ডগমা কি। তো প্রথম প্রশ্ন হচ্ছে ট্রান্সক্রিপশন কি। সংক্ষেপে বলতে গেলে আমরা বলতে পারি যে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ অথবা ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আমি আবারও বলছি, ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ অথবা ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তুমি একটু নিচে লক্ষ্য করো, এখানে স্টার দিয়েছি ডিএনএ, এই অ্যারো দিয়ে আমি লিখেছি মেসেঞ্জার আরএনএ, আর প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তোমরা এই সংজ্ঞার পরে ইচ্ছা করলে এই জিনিসটা দিয়ে দিতে পারো। দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাই, ট্রান্সলেশন কাকে বলে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। তো এই সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে মেসেঞ্জার আরএনএ অথবা আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। আমি আবারও বলছি, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, এখানে আমি স্টার দিয়ে একটা ছবির মতন করে দিয়েছি মেসেঞ্জার আরএনএ, আর অ্যারো দিয়ে লিখেছি প্রোটিন, আর পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সলেশন। এটাও তোমরা সংজ্ঞার সাথে উল্লেখ করতে পারো। তাহলে আমরা এই পর্যায়ে ট্রান্সক্রিপশন কি এবং ট্রান্সলেশন কাকে বলে আমরা জিনিস দুটো বুঝলাম। তৃতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ডিএনএ রেপ্লিকেশন বলতে কি বুঝো। এখানে একটু আমি বলে নেই যে ডিএনএ তো আজকের যে আলোচনা আমি আগে বলেছি, আজকে আমরা ডিএনএ আরএনএ এবং কোডন সম্পর্কে আলোচনা করব। আর ডিএনএ হচ্ছে, এটাকে মাস্টার মলিকুল বলা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মলিকুল। তো একটি ডিএনএ মলিকুল, ডিএনএ একটি অণু থেকে দুটো ডিএনএ অণু সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আমি আবারও বলছি, ডিএনএ একটি অণু থেকে দুটি অণু সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এই প্রশ্নটা বলতে কি বুঝো, অর্থাৎ এটা অনুধাবনমূলক প্রশ্ন, একটু বাড়িয়ে লিখলে ভালো হয়। আমরা এভাবে বলতে পারি যে আমরা জানি যে কোষ বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে এবং জনন কাজে জীব ভূমিকা রাখে কোষ বিভাজনের মাধ্যমে। এই কোষ বিভাজন যেমন মাইটোসিস এবং মিওসিস, সেখানে আমরা দেখতে পাই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি কোষ থেকে দুটো এবং মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি কোষ থেকে 4টি কোষ সৃষ্টি হয়। তার মানে যদি ডিএনএ রেপ্লিকেশন না থাকতো, তাহলে একটা কোষ থেকে দুটো অথবা একটি কোষ থেকে 4টি কোষ উৎপন্ন হওয়া সম্ভব হতো না। সো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ডিএনএ রেপ্লিকেশন জীবজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চতুর্থ প্রশ্ন আমরা চলে যাই, সেন্ট্রাল ডগমা কি। আমরা এভাবে লিখতে পারি এই কোশ্চেনটা আনসারের ক্ষেত্রে যে ডিএনএতে উপস্থিত জেনেটিক তথ্য
ডিএনএতে উপস্থিত জেনেটিক তথ্য ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ও রেপ্লিকেশনের মাধ্যমে প্রোটিন অণুতে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রাল ডগমা। আমি আবারও বলছি, ডিএনএতে উপস্থিত জেনেটিক তথ্যগুলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন অণুতে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রাল ডগমা। তোমরা এখানে আমাদের সংখ্যা তো হয়ে গেল। এখন আমরা একটু লক্ষ্য করি, এই বোর্ডের সবচেয়ে নিচে আমি একটা ডিএনএ ছবি এঁকেছি, ডিএনএ স্ট্রাকচার। এই 5 প্রাইম এটা চলে গেল 3 প্রাইমে শেষ হলো, আর 3 প্রাইম এটাকে প্রাইম বলা হয়, 3 প্রাইম শুরু হয়ে শেষ হয়েছে 5 প্রাইমে। আমরা জানি ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, বাংলা যেটাকে বলা হয় দ্বিসূত্র। তো এখান থেকে দেখো, এখানে দুটো ডিএনএ মলিকুল সৃষ্টি হয়েছে, একটা থেকে দুটো অণু সৃষ্টি হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই ছবি দেখে, এই ছবিতে কি চাচ্ছে বা কি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এরপরে আমরা একটু ডান দিকে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিএনএ স্ট্রাকচার, এখানে 5 প্রাইম 3 প্রাইম, আর এর অপোজিট যে স্ট্র্যান্ডটা আছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এখানে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই যে আরএনএ সৃষ্টি হয়েছে, যেটা আমরা একটু আগে সংজ্ঞাতে বলেছি, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হয়, আর এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। তো এখানে আমি একটা স্টার দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছি, টি ইউ অর্থাৎ থাইমিন চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে ইউরাসিল হয়ে যাবে। আমরা জানি নাইট্রোজেন যে বেস 4টা আছে, কিন্তু ডিএনএ ক্ষেত্রে থাইমিন থাকবে, কিন্তু আরএনএ ক্ষেত্রে থাইমিন থাকবে না। সেক্ষেত্রে আমরা থাইমিনের পরিবর্তে ইউরাসিল দেখব। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবা, এখানে যে এসি একটু টি ছিল মানে থাইমিন, কিন্তু এখানে দেখো, এখানে এই পর্যায়ে যেটা এসছে এসিইউ অর্থাৎ থাইমিন নেই এখানে, যেহেতু এটা আরএনএ, এই কারণে এখানে চলে আসছে থাইমিনের পরিবর্তে ইউ। তো এটাও ছবিগুলো বুঝতে পারলে তোমাদের যে কোনো প্রশ্ন আনসার করা সহজ হবে, বিশেষ করে এমসিকিউ যে প্রশ্নগুলো আসে সেগুলো আনসার করা তোমাদের জন্য সহজ হয়ে যায়। তো আসলে ডিএনএ আরএনএ এই চ্যাপ্টারটা খুবই কঠিন, জটিল, তোমরা ক্লাসের মধ্যে আগেও বলেছ। তো এই কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি, আমার নিজস্ব মতামত। আমার মনে হয় এখান থেকে এই ছবির মাধ্যমে আমরা এই বিষয়টিকে আমরা সহজে বুঝতে পারবো। এখানে আমি আমার তো আসলে তোমরা সকলেই জানো আমার ডাক নাম হচ্ছে বরকত। তো আমি আমার দেশের বাড়ি আসলে গাজীপুর না, আমার জন্মস্থান হচ্ছে চাঁদপুর। তো ধরো আমি বরকত, আমি একজন ব্যক্তি, আমার দেশের বাড়ি হচ্ছে হাজীগঞ্জ চাঁদপুর। সেখান থেকে আমি গাজীপুর, যেহেতু আমার বাড়ি অস্থায়ী বাড়ি, আমি বাড়ি করেছি, সেখানে ধরো আমি আরেকটা বাড়ি করার প্ল্যান করছি। কিন্তু আমি বরকত হাজীগঞ্জে চাঁদপুরে সেখানে একজন ব্যক্তিকে মেসেজ পাঠাইলাম, মেসেজের মাধ্যমে আমি না গিয়ে, তার নাম হচ্ছে রহমত, আমি এই কাজটা করার একটা প্ল্যান করছি। তো আমি বরকত, আমি হচ্ছে ডিএনএ, আমি তথ্য মেসেজ করে রহমতকে পাঠাইলাম, কীভাবে কী করতে হবে, কোথায় কী করতে হবে, এই যাবতীয় তথ্যগুলো আমি রহমতকে পৌঁছে দিলাম। এই রহমত যেহেতু আমার তথ্যগুলো নিয়ে সেই মোতাবেক কাজ করছে, আমরা রহমতকে বলতে পারি মেসেঞ্জার আরএনএ, আর আমি ছিলাম ডিএনএ। তাহলে ডিএনএ থেকে মেসেজটা নিয়ে মেসেঞ্জার আরএনএ চলে আসলো। এরপরে রাইবোজোম, অর্থাৎ আমরা জানি যে জায়গায় প্রোটিন সংশ্লেষণ হয় এই স্থানটার নাম হচ্ছে রাইবোজোম। আমরা জানি কোষের ভিতরে রাইবোজোম থাকে। তো ধরো এই জায়গাটা আমার যে প্ল্যান প্রোগ্রাম সেটা হচ্ছে গাজীপুর। তাহলে গাজীপুর যে জায়গাটা, এটাকে আমরা ট্রিট করতে পারি রাইবোজোম। আর রাইবোজোম সৃষ্টি কিন্তু আমরা জানি 3 প্রকার রাইবোজোম আছে মেইনলি, একটা হচ্ছে টিআরএনএ, এমআরএনএ আর আরআরএনএ। আমরা জানি রাইবোজোম সৃষ্টি বিভিন্নভাবে হতে পারে, এর মধ্যে রাইবোজোমাল আরএনএ যে আছে সেটাও রাইবোজোম সৃষ্টি করে। তো প্রথম দিকে আবার একটু ফলো করো, ডিএনএ থেকে আসলো মেসেঞ্জার আরএনএ মানে এমআরএনএ, এরপরে জায়গার নাম হচ্ছে রাইবোজোম। এখন এই যে রাইবোজোমে যে অ্যামাইনো অ্যাসিড কোষের মধ্যে অসংখ্য থাকে, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে, এ মানে অ্যামাইনো অ্যাসিড। তো আমরা এটাকে ইমাজিন করতে পারি, কল্পনা করতে পারি রূপ করতে, যে অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে আমরা জানি এক একটা অ্যামাইনো অ্যাসিডকে বহন করার জন্য এক একটা টিআরএনএ আছে, ট্রান্সফার আরএনএ, যারা বহন করে ওই রাইবোজোমে নিয়ে আসে এবং সেখানে প্রোটিন সংশ্লেষণ করার ক্ষেত্রে এরা ভূমিকা রাখে। তো
তাহলে এই ইটগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো আমরা জানি এই রাইবোজোমে এই ট্রান্সফার আরএনএ প্রতিটা এক একটি করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আনে। এরপরে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হয় প্রোটিন অণু। তো আমরা এখানে একটা ছবির মধ্যে দিয়ে এটা কল্পনা করতে পারি ওটার সাথে মিলিয়ে, যে এই যে ইট 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 অনেকগুলো ইট মিলে তৈরি হয়েছে একটা বিল্ডিং বা দালান। আর এটার ভূমিকা কে রাখছে, এটা হচ্ছে কোন জায়গায়, ওই গাজীপুর ওই স্থানটা, যেটা রাইবোজোম। আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এক একটা ইট, আর টিআরএনএ এই শ্রমিক, এরা শ্রমিকরা এক একটা ইট এনে 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 তারপরে বিল্ডিং তৈরি করার চেষ্টা করতেছে। তাহলে এই যে একটা হাইপোথিসিস বা এই যে একটা ঘটনা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন কিভাবে সৃষ্টি হয়। এবং আমরা জানি প্রোটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি ক্লাসে আগেও বলেছি, যে আমরা যে বৈশিষ্ট্য নির্ধারণ করে যে জিন, আসলে জিন বৈশিষ্ট্য নির্ধারণ যে করে, সেক্ষেত্রে প্রোটিনেও অনেক ভূমিকা আছে এবং প্রোটিনের মাধ্যমে জিন বৈশিষ্ট্য ভূমিকা রাখে। এখন আমি যেহেতু বলেছি ডিএনএ আরএনএ এবং জেনেটিক কোড নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন এই পর্যায়ে আমরা জেনেটিক কোড নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন আমি লিখেছি, জেনেটিক কোড বলতে কি বুঝো। বিভিন্ন বোর্ডকে যদি তোমরা ফলো করো দেখতে পাবে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এই প্রশ্নটা অনেকবার এসেছিল। জেনেটিক কোড বলতে কি বুঝো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটার উত্তরটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে অনেক জায়গায় আবার জটিল করে লেখা আছে, আমি একটু সহজ করে লেখার চেষ্টা করেছি। দেখো, তিনটি করে নিউক্লিওটাইডে এক একটি বিশেষ বিন্যাসকে জেনেটিক কোড বলে। আমি আবারও বলছি, তিনটি করে নিউক্লিওটাইডে এক একটি বিশেষ বিন্যাসকে জেনেটিক কোড বলে। কোডন দ্বারা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করা হয়। কোডন যেমন ইউইউএ অথবা ইউইজি দ্বারা এই যে লিউসিনকে নির্দেশ করা হয়, তাহলে আমরা কি বললাম, যে কোডন দ্বারা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করা হয়। এখন এরপরে আমরা চলে আসি কোডনের বৈশিষ্ট্য। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করার চেষ্টা করো। কোডনে অনেকগুলি বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলো পরীক্ষা বেশি এসে থাকে। নাম্বার 1 ট্রিপলেট, অর্থাৎ এই যে দেখো 3টা 1 2 3, এটাকে বলা হচ্ছে ট্রিপলেট। মানে 3টা অক্ষর নিয়ে কোডন তৈরি হয়েছে। ইউইউজি বা এইউজি, এই যে লক্ষ্য করো এইউজি, এটাকে স্টার্ট কোডন বলা হয়। আমরা দেখতে পাচ্ছি সমস্ত কোডনে প্রত্যেকটা কোডন আমরা দেখি 3টা লেটার নিয়ে তৈরি হচ্ছে, এটাকে বলা হয় কোডনের বৈশিষ্ট্য। আবার একটু খেয়াল করো, 1 নম্বর বৈশিষ্ট্য কি আমরা দেখতে পাচ্ছি, ট্রিপলেট, মানে 3টে অক্ষর নিয়ে এটা গঠিত। সার্বজনীন, মানে সমস্ত জীব জগতের সমস্ত কোষে এদের বৈশিষ্ট্য একই রকম থাকবে। কোডন বৈশিষ্ট্য, এদের ভূমিকা, এদের সমস্ত কিছু একই রকম থাকবে, এটা সার্বজনীন বলা হয়েছে। একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, অর্থাৎ একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করার জন্য একাধিক কোডন ব্যবহৃত হতে পারে। যেমন আমি একটু আগেই বলেছি, যেমন ইউইউএ অথবা ইউইউজি দ্বারা লিউসিন যে অ্যামাইনো অ্যাসিড এটাকে নির্দেশ করা হয়। তার মানে লিউসিন অ্যামাইনো অ্যাসিডকে ইউএও নির্দেশ করতে পারে, অথবা ইউজিও কিন্তু লিউসিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, এটাই বলেছে। এরপরে আমরা একটু লক্ষ্য করি, যেটা পরীক্ষায় কয়েক বছর এসছে, স্টার্ট কোডন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে এই কোডন দ্বারা আমাদের প্রোটিন সংশ্লেষণ কাজ শুরু হবে। প্রোটিন তৈরির যে কার্যক্রম, এটা শুরু হবে এই কোডন দ্বারা, এই ইউজি দ্বারা। এই জন্য এটাকে বলা হয়েছে স্টার্ট কোডন, বাংলা লেখা থাকে সূচনা কোডন। এবং এই যে কোডনটা, এটা যেটাকে সিনথেসিস করে সেটা হচ্ছে মিথিওনিন। এই মিথিওনিনকে সে নির্দেশ করে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। তো আমরা জানলাম কি, যে স্টার্ট কোডন হচ্ছে এই ইউজি, যেটা কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, সেটা হচ্ছে মেথিওনিন। এরপরে দেখতে পাচ্ছ স্টপ কোডন বা টার্মিনেশন কোডন বা ননসেস কোডন। মানে এই কোডন আমরা জানি 64টা কোডন থাকার কথা, সেখানে কার্যকরী কোডন হচ্ছে 61। আবার একটু খেয়াল করো, আমাদের জীববিজ্ঞানে আমাদের কোডনের সংখ্যা হচ্ছে 64, কিন্তু কার্যকরী হচ্ছে 61। বাকি 3টা হচ্ছে স্টপ কোডন, অর্থাৎ স্টপ কোডনের যে কোনো একটা চলে আসলে প্রোটিন সংশ্লেষণ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন দেখি যে স্টপ কোডন কারা কারা। ইউএএ, ইউএজি, ইউজিএ। আমি কিন্তু ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি, মনে রাখার বুদ্ধি হলো এটা মনে রাখার চেষ্টা করবে। ইউএ, এর ভেবে মনে করো যে আগায় আসো, মানে কাউকে তুমি অভ্যর্থনা করলা, অনেকক্ষণ সে আলোচনা করতেছে বা মনে করো সে কথা বলছে অনেকক্ষণ ধরে, তখন তাকে তুমি বললাম যা,
যা চলে যা, তাহলে এই যে আগে আসতে বলছো এজি, আবার চলে যা যা, এ মনে রাখার বুদ্ধি। তো প্রথমটা হচ্ছে ইউএএ, এরপরটা হচ্ছে ইউএজি, ইউজিএ, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে যে স্টপ কোডন কারা বা কারা না। এখন আমরা একটু লক্ষ্য করি এদের নাম কি দেওয়া আছে। যে প্রথম যে কোডনটা স্টপ কোডনটা, এটার নাম হলো অকর বা অকার, আর দ্বিতীয়টা অ্যাম্বার, আর তৃতীয়টা হচ্ছে ওপাল। এই তিনটা নামকরণ। এখন এ পর্যন্ত আমরা কি শিখলাম, কি বুঝলাম, এই নিয়ে একটা প্রশ্ন আমি তৈরি করেছি, তোমরা একটু লক্ষ্য করো। সরি, আমি তৈরি করিনি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট 2018-2019 সালে ডিইউ, একটু লক্ষ্য করো, ঢাকা ইউনিভার্সিটি এই ক ইউনিটে এই প্রশ্নটা এসেছিল। এখন আমরা একটু দেখি এর আলোকে এই আজকের আলোচনার প্রেক্ষাপটে প্রশ্নটা কেমন। যে প্রশ্ন হচ্ছে পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? মানে বলতেছে যে প্রোটিন সিনথেসিসের জন্য যে টার্মিনেশন কোডন, যে কোডনের মাধ্যমে কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এই কোডন কোনটি? তো আমরা লক্ষ্য করি প্রথমটা হচ্ছে এইউজি, এটা হতে পারে না, এটা তো স্টার্ট কোডন। ইউজিজি না, এটা না, ইউজিএ, এজিইউ। তাহলে আমরা একটু চলে যাই আমাদের এখানে, এই যে স্ট্রাকচার চলে যায়, দেখো এখানের মধ্যে ইউজিএ, তার মানে এটা হবে, এই তিনটার মাঝে এটা কিন্তু গ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আছে। তাহলে উত্তর কিন্তু হবে এই কোশ্চেনের উত্তর হবে গ। তাহলে পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? উত্তর হবে গ। এটা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট এই প্রশ্নটা এসেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে বেসিক যদি আমরা অর্জন করি, নলেজ যদি আমরা অর্জন করি, তাহলে আনসার দেওয়া খুব একটা কঠিন হবে না, এবং আমরা শুধু পরীক্ষা না, অন্যান্য জায়গায় আমরা পরীক্ষা আনসার করতে পারব। এখন আমরা এই চ্যাপ্টারের আওতায় কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো যে আমরা যে আজকে যে আলোচনা করেছি ডিএনএ আরএনএ, এবং যে আমরা যে কোড নিয়ে আলোচনা করেছি, সে থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি, এবং কিছু প্রশ্ন বোর্ডেও চলে এসছে। তো আমরা একটু মানে পর্যায়ক্রমে একটু লক্ষ্য করি যে কি প্রশ্নগুলো আজকে আমরা সেট করেছি। প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ, রাইবোজোম নিয়ে তথ্য হলো, নাম্বার 1, একে সর্বজনীন অঙ্গাণু বলে। 2, প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলে। 3, কোষের সর্বাপেক্ষা বৃহৎ অঙ্গাণু। আমার তো আনসার জানা আছে, তোমরা একটু চিন্তা করো, তাহলে তোমাদের কিন্তু মানে এই লাইনে নলেজ ডেভেলপ করবে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে একে সর্বজনীন অঙ্গাণু বলে। এটা কিন্তু বিভিন্ন বোর্ডে পরীক্ষায় এসেছিল। তার মানে আমরা জানি রাইবোজোম সর্বজনীন অঙ্গাণু, মানে সমস্ত কোষে এটাকে পাওয়া যায়, এটা আদি কোষ হোক আর প্রকৃত কোষ। তাহলে এটা সত্য। প্রোটিন তৈরির ফ্যাক্টরিকে অবশ্যই রাইবোজোমকে প্রোটিন তৈরি ফ্যাক্টরি বলা হয় বা কারখানা বলা হয়, এটি সত্য। কোষের সর্বাপেক্ষা বৃহৎ অঙ্গাণু, এটি মিথ্যা। কারণ আমরা জানি কোষের সর্বাপেক্ষা অঙ্গাণু হচ্ছে প্লাস্টিক। তাহলে আমাদের অপশন, আমাদের কোনটি সঠিক সেই পর্যায়ে 1 থেকে 2, অর্থাৎ উত্তর হবে ক, 1, 2, 3 নম্বরটা মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাই। 2018 সালের প্রশ্নটা একভাবে এসেছিল, আমি একটু অন্যভাবে দিয়েছি। সেরিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে কোনটি? ইউসিসি, ইউসিএ, ইউসিইউ। কোনটি সঠিক? আসলে উত্তর হবে 3টাই, ইউসিসি, ইউসিএ, ইউসিইউ, উত্তর হবে 3টাই। তাহলে আমরা সেই হিসেবে আমাদের আনসার কিন্তু হয়ে যাবে, এই দেখো 1 ঘ। এখানে সেরিন যে অ্যামাইনো অ্যাসিড, এই সম্পর্কে আমি একটু বলতে চাই। আসলে সেরিন অ্যামাইনো অ্যাসিড এটা নির্দেশ করে 4টা কোডন। তো 4টা কোডন এটাকে নির্দেশ করে। তো 4টা কোডনের মাঝে তোমরা দেখতেই পাচ্ছ যে 3টা কোডন তো আমি দেখিয়েছি। একটা হচ্ছে ইউসিসি, একটা হচ্ছে ইউসিএ, একটা হচ্ছে ইউসিইউ। পাশেই তোমরা একটু লক্ষ্য করো, আমি দিয়েছি ইউসিজি, ইউসিজি। তাহলে আমরা মনে রাখার জন্য আমরা কিভাবে মনে রাখতে পারি? তাহলে আমি একটু কৌশল অবলম্বন করছি। ইউসিসি, ইউনিভার্সিটি কোচিং সেন্টার। ধরো তুমি এখানে অ্যাডমিশন টেস্টের জন্য তুমি এখানে ভর্তি হয়েছো, ইউসিসি, ইউনিভার্সিটি কোচিং সেন্টার। এখন তুমি তোমার কাকাকে বললা, কাকু আমি ইউসিসিতে যাই, ইউসিসি সেন্টারে যাই। তাহলে দেখো
এই যে ইউনিভার্সিটি কোচিং সেন্টার, এই যে কা কু, আমি ইউসিসি মানে কোচিং, ইউসিসি কোচিংয়ে যাই, ইউসিসি কোচিংয়ে যাই, দেখো ইউসিজি কোচিংয়ে যাই। তাহলে মনে রাখার জন্য এটাই কৌশল যে ইউসিসি, এরপরে ইউসিএ কা, ইউসিইউ কু কাকু, তারপরে ইউসিজি কোচিংয়ে যাই। তাহলে আমরা যদি এইভাবে কৌশল অ্যাপ্লাই করি তো দেখা যায় অনেক জটিল জিনিস আমরা সহজে মনে রাখতে পারবো। তৃতীয় প্রশ্ন আমরা চলে যাই, মাস্টার মলিকুল কোনটি? এটা কিন্তু নিউক্লিক অ্যাসিডের কথা বলা আছে বিভিন্ন গাইডে, বিভিন্ন বইতে, যে নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকুল বলা হয়, আবার ডিএনএর কথা বলা আছে। কিন্তু তোমরা একটু খেয়াল রাখবা, এটা আসল মেন উত্তর হচ্ছে কিন্তু ডিএনএ। তাহলে আমরা যেন এটা একটু খেয়াল রাখি যে মাস্টার মলিকুল কোনটি, সেক্ষেত্রে আমরা আনসার করবো ডিএনএ। আর যদি দুটি আনসারই থাকে ডিএনএ এবং কি বলে নিউক্লিক অ্যাসিড, সেক্ষেত্রে ডিএনএ উত্তর হবে, পাশাপাশি এরকম নিউক্লিক অ্যাসিড উত্তর হবে। কিন্তু যদি অপশন না থাকে সেক্ষেত্রে আমরা আনসার করবো ডিএনএ। এরপরে প্রশ্ন আমরা চলে যাই, এটা একটা কোনো একটা বোর্ডে এসছে, আমার এই মুহূর্তে মনে নাই কোন বোর্ডে এসেছিল। ট্রান্সফার আরএনএতে কয়টি কোডন নিয়ে একটি অ্যান্টিকোডন তৈরি হয়? 2, 3, 4, 6। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা জানি একটু আগে বলেছি যে কোডন এবং অ্যান্টিকোডন ট্রিপলেট, অর্থাৎ কোডন যে হবে, কোডন 3টা অক্ষর নিয়ে সৃষ্টি হবে, কিন্তু একটু আগে বলেছি। এবং অ্যান্টিকোডন যেটা টিআরএনএর ঘটনায় আমরা দেখতে পাই যে অ্যান্টিকোডন, তো কোডনও 3টি কোডন ট্রিপলেট, এবং পাশাপাশি যে অ্যান্টিকোডন হবে সেটাও কিন্তু ট্রিপলেট। তাহলে আমরা একটু পড়ি, টিআরএনএতে কয়টি কোডন নিয়ে একটি অ্যান্টিকোডন তৈরি হয়? তাহলে নিশ্চয়ই 3টি হবে, উত্তর হবে ক। এরপরে প্রশ্ন আমরা চলে যাই, দেখো 2017 সালে এসেছিল বরিশাল বোর্ডে, 2017 সালে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়, মানে প্রোটিন সিনথেসিস শুরু হয় কোনটি দ্বারা? থ্রিওলিন, প্রোলিন, হিস্টিডিন, মিথিওনিন। তার মানে এখানে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করেছে। এই 4টাই কিন্তু অ্যামাইনো অ্যাসিড, থ্রিওলিন অ্যামাইনো অ্যাসিড, প্রোলিন অ্যামাইনো অ্যাসিড, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড, মিথিওনিন। আমরা সকলে জানি আমাদের এই প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোটিন সিনথেসিস প্রক্রিয়াটা শুরু করার সময় যে কোডনটা ইউজ হয় সেটাকে বলে স্টার্ট কোডন বা সূচনা কোডন, AUG। সেক্ষেত্রে কিন্তু সে টার্গেট করে, সে নির্দেশ করে কিন্তু মিথিওনিনকে। তাহলে প্রশ্নটা পেছিয়ে এসছে, কিন্তু উত্তর কিন্তু এটাই হবে, মিথিওনিন। উত্তর হবে ঘ। এরপরে কুমিল্লা বোর্ড 2019 সালে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে মার্কিং করেছি। কোন আরেকটা প্রশ্ন এসেছিল, কোন কোডটি অ্যামাইনো অ্যাসিড বাহী টিআরএনএ নেই? কোন কোডটির অ্যামাইনো অ্যাসিড বাহী, মানে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যে বহন করে টিআরএনএ, কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড বহনকারী টিআরএনএ, অর্থাৎ টিআরএনএ যে অ্যামাইনো অ্যাসিডকে বহন করতো সেখানে অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে না। কোন কোডটির ক্ষেত্রে? CCA, UAA, AUG, UCU। এখানে এটা তো হবে না, AUG স্টার কোন, এটা হবে না, এটা হবে এইটা। প্রশ্ন হলো, স্যার আপনি এটা কেন দিলেন? এনে বোঝানোর চেষ্টা করেছে, আমরা জানি 64 কোডন, এর মধ্যে 3টা হচ্ছে ননসেন্স কোডন, যে টার্মিনেশন কোডন, অর্থাৎ এদের উপস্থিতিতে কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো আমরা একটু আগে অন্য বোর্ডে আমরা দেখিয়েছি যে ননসেন্স কোডন বা স্টপ কোডন কিন্তু 3টি, UAA, UAG, UGA। তো এখানের মধ্যে কিন্তু একটাই আছে, UA। সুতরাং এটাই হবে উত্তর, যে এর উপস্থিতির কারণে যে অ্যামাইনো অ্যাসিড বাহী টিআরএনএ নেই। এরপরে প্রসঙ্গে আমরা চলে যাই, ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল, কোনটি পাইরিমিডিন বেস? তোমরা একটু খেয়াল করো, অ্যাডেনিন ও থাইমিন, গুয়ানিন ও সাইটোসিন, সাইটোসিন ও ইউরাসিন, অ্যাডেনিন ও ইউরাসিন। তো আমি এই জিনিসটা বোঝানোর জন্য কয়েকটা ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করেছি, যে মনে রাখবা AG হচ্ছে AG পিউরিন, AG হচ্ছে পিউরিন, আচ্ছা AG পিউরিন। আর CTTC বা কাট, এটা হচ্ছে পাইরিমিডিন। আমি বলছিলাম যে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে মেয়েদের পছন্দের নাম হচ্ছে পিউরিন, আর এই নামটা মনে হয় একটা মেয়ের নাম। তাহলে উল্টোটা হবে ছেলেদের নাম, আর ছেলেরা এই দুষ্টামি একটু বেশি করে,
টিসি সাধারণত যারা একটু অন্যায় করে, দুষ্টামি করে, তারাই কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা থেকে টিসি পায় বা কাট মানে বাদ হয়ে যায়। সেক্ষেত্রে পাইরিমিডিনকে আমরা যদি মনে রাখার কৌশল হিসেবে অ্যাপ্লাই করি, পাইরিমিডিনের ক্ষেত্রে টিসি অথবা কাট মনে রাখবো, আর এজি হচ্ছে পিউরিনের ক্ষেত্রে। এখন দেখো এজি হচ্ছে পিউরিন, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে পাইরিমিডিন বেস। এখন দেখো পাইরিমিডিন বেসের ক্ষেত্রে কিন্তু টিসি অথবা কাট থাকতে হবে। এখন দেখো এই সাইটোসিন ও ইউরাসিন, এই দেখো ইউরাসিন আর সাইটোসিন সি আছে, তাহলে এটাই উত্তর হবে। এখন প্রশ্ন যে স্যার আপনি যে বলেন এটা উত্তর হবে, প্রথমটা উত্তর হবে না কেন? প্রথমটা উত্তর এটা হবে না কারণ এ চলে আসছে অ্যাডিনিন, তার মানে এটা পিউরিন বেস, এটা হবে না। আচ্ছা এরপরে চলে আসলো গুয়ানিন, এই জি চলে আসছে, এটাও পিউরিন বেস, তাহলে ক হবে না, খ হবে না। খ হবে না কেন স্যার? এই যে অ্যাডিনিন চলে আসছে, এটাও পিউরিন বেস। তো একটাই আনসার আছে, সেটা হচ্ছে সাইটোসিন ও ইউরাসিন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। আরো কিছু বেশ প্রশ্ন আছে আমাদের বোর্ড থেকে নেওয়া, এখন আমরা সেটা দিকে একটু ফলো করব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি বেশ কিছু বোর্ডের প্রশ্ন এখানে নিয়ে এসেছি। বরিশাল বোর্ড 2017, এরপরে চলে আসছে বরিশাল বোর্ড 2016, এরপরে প্রশ্নগুলো আগে দেখিয়ে দিই। রাজশাহী 19, এরপরে এদিকে চলে আসো কুমিল্লা 2016, এরপরে এখানে সিলেট 2016। তাহলে আমরা গ্র্যাজুয়ালি আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে আমরা একটু আগানোর চেষ্টা করি। তো প্রথম প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এটিসি যদি ডিএনএ এর অনুক্রম হয় তাহলে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ এর অনুক্রম হবে। এখন তোমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা সকলে জানি ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয় কিন্তু মেসেঞ্জার আরএনএ। কিন্তু মেসেঞ্জার আরএনএ যে সিঙ্গেল স্ট্র্যান্ড, সেক্ষেত্রে আমরা দেখিয়েছি যে সেখানে ইউরাসিল থাকবে। ডিএনএতে ইউরাসিল এই বেস থাকে না, কিন্তু মেসেঞ্জার আরএনএ কিন্তু কি বলে আরএনএ কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো ইউরাসিল, কিন্তু থাইমিনকে আমরা দেখতে পাবো না। তাহলে চলো আমাদের আনসারটা দেখার চেষ্টা করি। এটিসি এ ইউ, এ দেখো উত্তর হবে খ। এখানে হবে এটি, এটির করসপন্ডিং বেজ হচ্ছে টি, কিন্তু এখানে ইউ, কারণ টি তো হবে না, থাইমিন হবে না, এর কারণে আসছে ইউ। আবার এই দেখো এই টি এর করসপন্ডিং হচ্ছে এ, আর সি জি আমরা জানি, এটা মনে রাখার ব্যাপার। এই সি এর পরে জি আছে, তাহলে উত্তর হবে কিন্তু ইউএজি। এটা এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একটা উদ্দীপক, একটা ছবি দেওয়া আছে, দেখো 5 প্রাইম 3 প্রাইম আর 3 প্রাইম 5 প্রাইম, তার মানে যেহেতু ডাবল স্ট্র্যান্ড, তার মানে এটা দ্বিসূত্রক, মানে ডিএনএ ছবি দেওয়া আছে। তো প্রথম এই উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন আমাদেরকে আনসার করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, উদ্দীপকে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত? এটা কিন্তু বিভিন্ন গাইডে বিভিন্ন বইতে ভুল আছে, অনেক জায়গায় আছে উত্তর 7, আসলে 7 হবে না, উত্তর হবে 17টি। প্রশ্ন হচ্ছে স্যার 17 কিভাবে হলো? আমরা একটু দেখি, একটু মনোযোগ দিয়ে, এটা তো অঙ্কের মতো, একটু ভালো মতো খেয়াল করো, একটু লক্ষ্য করো। এটি 1 2 3 4, চারটা হচ্ছে এটি। তাহলে আমরা জানি এটির যে মাঝখানে যে বন্ধ, এই যে আমি এখানে মার্কিং করেছি, এটি হাইড্রোজেন বন্ড হচ্ছে ডাবল বন্ড, আর সিজি বেস পেয়ারে যে হাইড্রোজেন বন্ড থাকে ট্রিপল বন্ড, এটা মনে রাখতে হবে। তো এটি আমরা পেলাম কয়টা? 1টি 2টো, তারপরে 3টি 4টি, তাহলে 2টো করে 4 দুগুণে 8, তাহলে এখানে 4 দুগুণে 8 একটু মনে রাখবা। এরপর আমরা চলে আসি সিজি 1 2 এবার 3, তো 3 3 9, 9 8 17, তাহলে উত্তর হবে 17টি। তাহলে প্রশ্নটা আমি আবারও একটু পড়িয়ে শোনাই। উদ্দীপকে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত? উত্তর হবে 17টি। কি হবে? 4 দুগুণে 8, 8টি, আর এই ক্ষেত্রে হবে 3 3 9, 8 আর 9 17, উত্তর কিন্তু 60টি হবে না। এই প্রশ্ন আমরা চলে যাই। উদ্দীপকের অন্যান্য বন্ধনগুলো হলো গ্লাইকোসাইডিক, এস্টার, ফসফোডাইএস্টার। এটা কিন্তু বিভিন্ন বোর্ডে, বিভিন্ন গাইডে বিভিন্ন উত্তর আছে, কিন্তু তোমরা আনসার করবে আজকে থেকে জেনে রাখবে, এটার উত্তর 3টাই হবে, মানে উত্তর হবে ঘ। এরপরে আমরা উদ্দীপকে চলে যাই। জায়গার স্বল্পতার কারণে আমি একটু ছোট করে লিখেছি, একটু খেয়াল করো, একটু লক্ষ্য না করলে কিন্তু বোঝা যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 প্রাইম
একটা শিকল, একটা স্ট্র্যান্ড সূত্র 3 প্রাইমে গিয়ে শেষ হলো। যেহেতু এটা সিঙ্গেল স্ট্র্যান্ড, তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে আরএনএ কে ইন্ডিকেট করছে, এটা ডিএনএ না। তো এখন চলো প্রশ্নগুলো কি এসছে আমরা একটু লক্ষ্য করি। উদ্দীপকের যৌগটিতে নিচে কোনটি বর্তমান? রাইবোজ, গ্লুকোজ, ডিঅক্সিরাইবোজ। এখন দেখো, প্রথমে এই প্রসঙ্গে একটু বলতে হয় যে আমরা জানি ডিএনএ যে আরএনএ, ডিএনএ আরএনএ মাঝে বেসিক যে পার্থক্য, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড আর আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বা দ্বিসূত্র এক সূত্র। এবং যদি সুগারের কথা খেয়াল করো, তো আমরা সকলে জানি ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে আর আরএনএতে রাইবোজ সুগার থাকবে। তাহলে আমরা চলে আসি, আমাদের অপশনগুলি কি ছিল? রাইবোলোজ, নো, এটা না। গ্লুকোজ, এটাও না। ডিঅক্সিরাইবোজ ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে না। আরএনএতে ডিঅক্সিরাইবোজের বিকল্প থাকে রাইবোজ, তার মানে উত্তর হবে কিন্তু রাইবোজ। এরপরে প্রশ্নে আমরা চলে যাই। উদ্দীপকের জৈব অণুটি ডিএনএ থেকে উৎপন্ন হয়, জীবের বংশগত চরিত্র বহন করে, প্রোটিন উৎপাদনে অংশগ্রহণ করে, মানে এটাকে বলেছি। প্রথমে চলে আসি, ডিএনএ থেকে উৎপন্ন হয়, ইয়েস, এটা তো ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে উৎপন্ন হয়, তারপর 1 নম্বরটা সঠিক। জীবের বংশগত চরিত্র বহন করে, না, জীবের বংশগত চরিত্র বহন করে ডিএনএ, আরএনএ করে না। প্রোটিন উৎপাদনের অংশগ্রহণ করে, ইয়েস, আরএনএ অবশ্যই প্রোটিন উৎপাদনে অংশগ্রহণ করে। যারা স্বল্পতার কারণে আমরা প্রশ্নটা বোর্ডের নিয়মে নিতে পারিনি, তাহলে মনে রাখবে এটার উত্তর হচ্ছে অপশন 1, অপশন 3। এরপরে আমরা একটু আরেকটা ছবি, তোমরা বোর্ডের একবার উপরে দেখতেই পাচ্ছ ডিএনএ স্ট্রাকচার। এটা বোঝাতে হবে না, এটা আগেও বলেছি, এটা ছবি দেখে আমরা বুঝতে পারছি এটা ডিএনএ। কুমিল্লা বোর্ড 2016 সালে এখান থেকে যে প্রশ্ন এসেছিল, আমরা একটু লক্ষ্য করি কি এসছে। উদ্দীপকে নিচের কোনটি অনুপস্থিত? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। বোঝাই যায়, আমরা জানি কমন কথা যে আরএনএতে ইউরাসিল থাকে কিন্তু ডিএনএতে কখনো ইউরাসিল থাকবে না, তার মানে এটাই হচ্ছে এখানেতে অনুপস্থিত, এটাই উত্তর। অণুটির অনুলিপনে ব্যবহৃত এনজাইম হেলিকেজ, লাইগেজ, পলিমারেজ। হ্যাঁ, এখানে 3টাই, এন্ডোনিউক্লিওজও আছে, আইসোমারেজও আছে, তো সেটা এখানে লেখা নাই। তো মনে রাখবা কয়েকটা এনজাইম কাজ করে, এই 3টাই কিন্তু কাজ করে যে ডিএনএ রেপ্লিকেশনে। তাহলে হেলিকেজ, লাইগেজ, পলিমারেজ 3টাই সঠিক, সেক্ষেত্রে উত্তর হবে ঘ। এরপরে সিলেট বোর্ড 2016 সালে যে প্রশ্ন এসছে একটু লক্ষ্য করো। আজকে ক্লাসে এটাই আমাদের শেষ প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে এই যে স্ট্র্যান্ড দেওয়া আছে পেঁচানো, নিশ্চয়ই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এগিয়ে গেছে। তো এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড, যেহেতু এটা আরএনএ কে মেনশন করছে। এখন চলো প্রশ্ন কি এসছে আমরা একটু লক্ষ্য করি। চিত্রে কোন জাতীয় ক্ষার অনুপস্থিত? এই মোটামুটি প্রায় এটার সাথে একটু রিলেটেড, মানে কোশ্চেনটা এখানে কি বলেছে, চিত্রে কোন জাতীয় ক্ষার অনুপস্থিত? নাম্বার 1 থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন। এই যে আমরা জানি যে ওই একই কথা, যে আরএনএতে ইউরাসিল থাকে কার পরিবর্তে? থাইমিনে। মানে এটাই বলেছে যে আরএনএতে থাইমিন থাকবে না, তার মানে থাইমিন অনুপস্থিত। তাহলে এই সিলেট বোর্ডের যে সহজের প্রশ্ন এসছে, এটার উত্তর হবে কিন্তু ক। প্রিয় শিক্ষার্থী, এই মোটামুটি আজকে ডিএনএ, আরএনএ এবং কোডন সম্পর্কে যে প্রশ্নগুলো ছিল, বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসছে, আর বাকি যে প্রশ্ন আমি রেখেছি সেগুলো কিন্তু এর সাথে রিলেটেড। যেহেতু একই প্রশ্ন, সেই কারণে আমি এখানে আর আনার চেষ্টা করিনি। তো তোমরা, আমি আবারও বলবো, আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবা, যেহেতু তোমরা নিজেরা বলেছো জটিল, আসলে জটিল। আর আরেকটা কারণে জটিল যে বিভিন্ন গাইডে, বিভিন্ন বইতে বিভিন্ন উত্তর দেওয়া আছে, এই কারণে তোমাদের কনফিউশন বা এটা কি বলে জটিলতা আরও তোমাদেরকে সৃষ্টি হয় এই কারণে। তো তোমরা ক্লাসের পরেও তোমরা বিভিন্ন গাইড, বই একটু লক্ষ্য করবা, জিনিসটা রিভাইজ করার চেষ্টা করবা, তাহলে আজকে লেকচারটা তোমাদের কাছে আমার মনে হয় খুব সহজ হবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।